হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 21/11/2023-এর থার্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের এক্সামের যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো এসেছিলো 50খানা, সেই 50খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে। এটা আমাদের আজকের ক্লাস নম্বর 17। সর্বপ্রথম আমরা যেটা দেখে নেব আগের দিনে যে হোমওয়ার্কের অ্যান্সার দেখে নাও। কোশ্চেনটা ছিল লতা মঙ্গেশকর গাওয়া বিখ্যাত গান এ মেরে বতন কে লোগো এর সঙ্গীত পরিচালক কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর 4, সি রামচন্দ্র। সি রামচন্দ্র সঠিক অ্যান্সার। সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে প্রীতম। প্রীতম সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে সঠিক অ্যান্সার দিয়েছে রূপন্ত এবং দিয়েছে মৌ। তিনজনই সঠিক অ্যান্সার দিয়েছে। তো আজকে তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে, তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন দেখো। রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? তো এটা আমি ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। রাম মন্দির সম্পর্কে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে 53খানা কোশ্চেন ছিল। তো সেই ক্লাসটা যারা দেখোনি, তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে, ঠিক আছে? আর যারা জানো, দেখেছো, তো অবশ্যই অ্যান্সারটা কমেন্ট করবে। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। পণ্ডিত বিরজু মহারাজ নামটা শুনেছো বহুবার। তো এই বিরজু মহারাজ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত কত্থকের নিচের কোন ঘরানার একজন বিশ্বব্যাপী বিখ্যাত নৃত্যশিল্পী? তা তোমাদের যদি কোশ্চেন যদি এভাবে বলে যে পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত, তাহলে তো বলতেই পারবে যে কত্থকের সাথে যুক্ত, তাই কি না? তো এই কত্থকের কোন ঘরানার সাথে যুক্ত? সেটা হবে কালকা বিন্দা দিন। কালকা বিন্দা দিন এই ঘরানার সাথে কিন্তু যুক্ত। এরপরে নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাজ্য আইনসভার সদস্যকে তার আসন খালি করতে হবে না? কোন ক্ষেত্রে আসন খালি করতে হবে না? সঠিক অ্যান্সার অনুমতি ছাড়া 1 সপ্তাহ অনুপস্থিত। অনুমতি ছাড়া 1 সপ্তাহ অনুপস্থিত থাকলে কিন্তু তার আসন খালি করতে হবে না। বাকি অযোগ্যতা থাকলে, ডাবল সদস্যপদ থাকলে বা পদত্যাগ করলে এক্ষেত্রে কিন্তু আসন খালি করতে হবে, আসন ত্যাগ করতে হবে। আকবর 1575 সালে গুজরাটের বিরুদ্ধে তার বিজয় উদযাপনের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভের নাম বলুন। বলো। আকবর 1575 সালে গুজরাটের বিরুদ্ধে যে তার যে বিজয় উদযাপন, যার জন্য যে স্মৃতিস্তম্ভটা তৈরি করেছিল, সেটার নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। এসইবিআই, এসিবিআই এর ই এর অর্থ কী? এসিবিআই এর ই এর অর্থ কী? তো এসিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে ই বলতে তাহলে হচ্ছে এক্সচেঞ্জ, তাই তো? অপশান নাম্বার 3 সঠিক আনসার। এরপরে 5 নম্বরে কি রয়েছে? পণ্ডিত ভীমসেন যোশী ড্যাশের সাথে যুক্ত। ভীমসেন যোশী কোন ঘরানার সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন কিরানা ঘরানার সাথে যুক্ত। কাচিন মাউন উৎসব নিচের কোন দেশের সাথে যুক্ত? কোন দেশের উৎসব এটি? এটি হচ্ছে মায়ানমারের একটি বিখ্যাত উৎসব। নিচের কোনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক উদ্দেশ্য নয়? বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক উদ্দেশ্য নয় কোনটি? সেটা হচ্ছে পরিষ্কার প্রযুক্তির প্রচার। গুরমিত বাওয়া যিনি 2022 সালে মরণোত্তর পদ্মভূষণ পেয়েছিলেন, তিনি নিম্নলিখিত কোন রাজ্যের বাসিন্দা ছিলেন গুরমিত বাওয়া? তো ইনি হচ্ছেন একজন পাঞ্জাবের বাসিন্দা। কোন আবহাওয়ার ঘটনাকে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের একটি কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে বৃহদাকারে বাতাসের গতিবিধি হিসাবে সংজ্ঞায়িত করা হয়? কোন আবহাওয়ার ঘটনা? অ্যান্টি সাইক্লোন। নিচের
কোন আইন ভারতের জন্য একীভূত প্রশাসন ব্যবস্থা তৈরি করেছিল? একীভূত প্রশাসন ব্যবস্থা তৈরি করেছিল ভারতের কোন আইন? 1773 সালের নিয়ন্ত্রণ আইন। 1773 সালের নিয়ন্ত্রণ আইন। মীনাক্ষী সুন্দরম পিল্লাই পাণ্ডনাল্লুর গ্রামের একজন নৃত্যগুরু। নিচের কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? মীনাক্ষী সুন্দরম পিল্লাই কোন নৃত্যের সাথে যুক্ত? কোন নৃত্যশিল্পী ইনি? তো ইনি হচ্ছেন একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। নিচের কোন দুর্গটি গোয়াতে অবস্থিত? গোয়াতে অবস্থিত একটি দুর্গর নাম বলতে হবে, সেটা হচ্ছে আগুয়াদা দুর্গ। কি দুর্গ? আগুয়াদা। লোন ফক্স ড্যান্সিং নিচের কোন ঔপন্যাসিকের আত্মজীবনী? এই আত্মজীবনীটা কার? লোন ফক্স ড্যান্সিং। রাস্কিন বন্ডের আত্মজীবনী। হিমোগ্লোবিন গঠনের জন্য নিচের কোনটি প্রয়োজন? আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন গঠনের জন্য কোনটি প্রয়োজন? সেটা হচ্ছে Fe অর্থাৎ লোহার প্রয়োজন। রক্তে আমাদের লোহা থাকার জন্য রক্তের রং কিন্তু লাল হয়, তাই কি না? হিমোগ্লোবিন। এরপরে দেখো 15 নম্বর, নিচের কোন বছরে ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু অলিম্পিক পদক জিতেছিলেন? পিভি সিন্ধু কত সালে ব্যাডমিন্টনে এই যে অলিম্পিক পদক জিতেছিলেন? তো দুবার জিতেছিলেন, একটা হচ্ছে 2016 সাল আর এবং একটা 2020 সাল। ভারতের সংবিধানের 32 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত? 32 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কযুক্ত? সাংবিধানিক প্রতিকারের অধিকার। সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে সম্পর্কযুক্ত। 1860 সালে প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রার্থনা সমাজ 1860 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। ফুটবল 2027 এশিয়ান কাপ ড্যাশ দ্বারা আয়োজিত হবে? কোন দেশ দ্বারা আয়োজিত হবে 2027-এর ফুটবল এশিয়ান কাপ? সৌদি আরব দ্বারা কিন্তু আয়োজিত হবে। দাদাভাই নৌরোজি কোথায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি। কোথায় করেছিলেন? লন্ডনে। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা প্রদান করা আমাদের কর্তব্য যখন এটি করার জন্য আহ্বান জানানো হবে? যখন এটি করার জন্য আহ্বান জানানো হবে তখন কিন্তু সেটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের একটা মৌলিক কর্তব্য। তো এটা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে এই কথাটা বলা হয়েছে? এটা বলা হয়েছে 51A(D)। বৈদ্যুতিক চার্জের রেফারেন্সে ভুল বিবৃতি চিহ্নিত করুন। বৈদ্যুতিক চার্জের রেফারেন্সে ভুল বিবৃতি চিহ্নিত করুন। ভুল যেটা হচ্ছে যে বজ্রপাতের পূর্বাভাস দিতে লাইটনিং কন্ডাক্টর ব্যবহার করা যেতে পারে, এটা ভুল। বাকি যেগুলো ঠিক, ঘষার ফলে উৎপন্ন বৈদ্যুতিক চার্জকে স্ট্যাটিক চার্জ বলে। লাইটনিং কন্ডাক্টর একটি বিল্ডিংকে বজ্রপাত থেকে রক্ষা করতে পারে। আর 4 নম্বর যেটা রয়েছে দেখো, যেমন চার্জ বিকর্ষণ করে এবং অসদৃশ চার্জ একে অপরকে আকর্ষণ করে। এই কথাগুলো ঠিক রয়েছে। বাকি 22 নম্বর, তার আগে যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, দেরি না করে ক্লাসটাকে অবশ্যই লাইক করো সবাই। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন অনুসারে ভারতের বিশ্বের ড্যাশ বৃহত্তম সড়ক নেটওয়ার্ক রয়েছে? ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক রয়েছে। এটা কিন্তু আগস্ট 2022 অনুযায়ী। চান্দের তাল, রেণুকা এবং পং ড্যাম
কোন রাজ্যের 3টি রামসার জলাভূমি সাইট? এই যে রামসার জলাভূমি সাইট রয়েছে 3টা, চান্দের তাল, রেণুকা এবং পোংরেং। কোন রাজ্যে রয়েছে এগুলো? তো এগুলো প্রত্যেকটাই রয়েছে হিমাচল প্রদেশ। কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ AFEDA 2021-22 অনুসারে ভারতের কোন রাজ্য আম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? আম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। কোন রাজ্য? উত্তরপ্রদেশ। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব রয়েছে? জনসংখ্যার দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ। তো জনঘনত্ব অনুসারে আমি রাজ্যগুলো দিয়ে দিয়েছি। দেখো, প্রথম যেটা রয়েছে বিহার, জনঘনত্ব কত? হচ্ছে 1106। তারপরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ 1028, ও তারপরে রয়েছে উত্তরপ্রদেশ 829, তারপরে রয়েছে পাঞ্জাব 551। এরপর 26 নম্বর, নিচের কোনটি কৃষি শিল্প সম্পর্কে সঠিক নয়? কৃষি শিল্প সম্পর্কে সঠিক নয় কোনটি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, সবুজ বিপ্লবের ফলে তৈলবীজের উন্নতি ঘটে। তো এটা কিন্তু সঠিক নয়। বাকি যেগুলো সঠিক, দেখো, সবুজ বিপ্লব ভারতের খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। তারপরে সবুজ বিপ্লবে HYB বীজের ব্যবহার করা শুরু হয়েছে, আগের ক্লাসে বলেছিলাম। আর সবুজ বিপ্লব নতুন প্রযুক্তির প্রবর্তনের দিকে পরিচালিত করে। উপরাষ্ট্রপতির পদটি দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতির পদ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। দীপা কর্মকার, দীপা কর্মকার একজন জিমন্যাস্টিকের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছিলেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছিলেন কিন্তু দীপা কর্মকার, যিনি একজন জিমন্যাস্টিক প্লেয়ার। তো কত সালে, কখন বলো? সালটা হচ্ছে 2016 সাল। 2016 সালে। হরিকে বাঁধ কোন দুটি নদীর সঙ্গম স্থলে নির্মিত হয়েছে? হরিকে বাঁধ এটা হচ্ছে বিয়াস এবং সতলজ নদীর সঙ্গম স্থলে হয়েছে। ফাহিয়েন নিচের কোন গুপ্ত রাজার রাজত্বকালে ভারত সফর করেছিলেন? ফাহিয়েন কোন গুপ্ত রাজার রাজত্বকালে ভারত শাসন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়েন ভারত শাসন করেছিলেন। কোষের গঠন অধ্যয়নকে কি বলা হয়? কোষ সম্পর্কে অধ্যয়নকে বলা হয়, সেটা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় রাষ্ট্রপতিকে একটি আদেশের মাধ্যমে একটি GST কাউন্সিল গঠনের ক্ষমতা দেয়? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ নম্বর 279A। 279A ভারতীয় রাষ্ট্রপতিকে একটি আদেশের মাধ্যমে একটি GST কাউন্সিল গঠনের ক্ষমতা দেয়। কোলাওত উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? কোলাওত উৎসব আমাদের ভারতে পালিত হয়। ভারতের কোন রাজ্যে? সেটা হচ্ছে রাজস্থান। ভারতের রাজস্থানে পালিত হয় এটা। ভারতের নিচের কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এবং এমন মহৎ আদর্শ লালন করা এবং অনুসরণ করা ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে? প্রত্যেক নাগরিকের কর্তব্য, সেটা হচ্ছে 51A/B। গুরু ভেমপতি চিন্না সত্তম ভারতের নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের প্রসারের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে? বলো। গুরু ভেমপতি চিন্না সত্তম, এটাও কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি নামগুলো। সেটা হচ্ছে কুচিপুড়ি, তাই তো? গুরু ভেমপতি চিন্না সত্তম কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। নিচের মধ্যে কে কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা? কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? আল বিরুনি কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা। কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন? কেলুচরণ মহাপাত্র, যিনি একজন
ওড়িশি নৃত্যের সাথে যুক্ত ওড়িশি নৃত্যের জন্য কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। নিম্নলিখিত ভারতীয় সংস্কারকদের মধ্যে কাকে বিধবা বিবাহ পুনর্বিবাহের প্রচারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় এবং কার পরামর্শে 1856 সালে ব্রিটিশ কর্মকর্তারা এটির অনুমতি দিয়ে একটি আইন পাস করেছিল? বলো কোন সংস্কারক? বিধবা বিবাহের জন্য কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কৃতিত্ব কিন্তু প্রচুর ছিল কিন্তু এই বিধবা বিবাহের, তাই কি না? তারপরে দেখো 39 নম্বর, ভারতের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সঠিক বক্তব্য চিহ্নিত করুন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস, এই কিছুদিন হলো প্রজাতন্ত্র দিবস গেল, আর আমাদের স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট, তাই কি না? তো দেখো প্রথম অপশান যেটা রয়েছে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়, তো এটা আমাদের সঠিক, তাহলে 1 নম্বর সঠিক পেয়ে গেলাম। 2 নম্বর কি বলেছে? প্রজাতন্ত্র দিবস 1950 সালে 26শে জানুয়ারি পালিত হয়। তো প্রথম যেটা পালিত হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, তো এটাও ঠিক পেলাম। 3 নম্বর যেটা রয়েছে স্বাধীনতা দিবস ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা হিসাবে পালিত হয়। ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের দেশকে স্বাধীন করে আমাদের দেশকে মানে তাদের নিজেদের কবজায় রেখেছিল, আমাদের দেশ শাসন করেছিল ব্রিটিশরা, তাই কি না? তো সেই শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিলাম আমরা কবে? 1947 সালে 15ই আগস্ট। তাই আমরা কিন্তু প্রত্যেক বছর এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করি, তাই কি না? তাহলে 3 নম্বর অপশানটাও কিন্তু আমরা সঠিক পেলাম। 4 নম্বরে কি বলেছে না হচ্ছে ভারতের গণপরিষদ 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রজাতন্ত্র দিবস পালিত হয়, তো এটা কিন্তু ভুল। তাহলে এটা যদি ঠিক হতো তাহলে এটা তো তাহলে ভুল হতো নিশ্চয়ই 2 নম্বর। 2 নম্বরটা ঠিক বলেছে 1950 সাল থেকেই, কারণ 1949 সালে সংবিধানে গৃহীত হয়েছিল, তারপরে সংবিধান গৃহীত হয়েছে, তারপর 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু সেটা কার্যকর হয়েছে, আর তবে থেকেই প্রজাতন্ত্র দিবসটা কিন্তু পালন হয়। তাহলে 4 নম্বর যে কথাটা রয়েছে সেটা ভুল। 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই 3টে কথা কিন্তু ঠিক রয়েছে, তো সেই হিসাবে আমাদের অপশান নাম্বার 3 এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে 4 নম্বরের কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন দেখো, 11তম মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের ড্যাশ সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়। তো এটা কতবার এই কোশ্চেনটা আলোচনা করব, মানে বহুবার কোশ্চেনটা আলোচনা করেছি, এটা 86তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে। এরপরে কে মেনান্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? মেনান্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? তিনি হচ্ছেন নাগসেন। তারপরে নিচের কোন ক্ষুদ্র ঋণের সমস্যাগুলির মধ্যে একটি নয়? ক্ষুদ্র ঋণ সমস্যাগুলির মধ্যে একটি নয় কোনটি? ক্ষুদ্র ঋণের দিকে অতিরিক্ত তহবিল প্রবাহ। কখন মহিলা অংশগ্রহণকারীদের অলিম্পিক গেমসে আনুষ্ঠানিকভাবে ভর্তি করা হয়েছিল? মহিলা অংশগ্রহণকারীদের অলিম্পিক গেমসে আনুষ্ঠানিকভাবে ভর্তি করা হয়েছিল কখন? সেটা হচ্ছে প্যারিস 1900 সালে প্যারিসে অলিম্পিক গেমসে ভর্তি করা হয়েছিল। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কিত সত্য নয়? অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কিত সত্য নয় কোনটি? নয় হচ্ছে এটা, অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উৎস প্রাণীজ পণ্য, এটা কিন্তু ভুল। এটি সেলুলার ফাংশন ক্ষতি প্রতিরোধ করে, এটি সেলুলার ফাংশন মেরামত সাহায্য করে এবং এটা বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করে। এই 3টা কিন্তু সত্য। হাম্পি শহরের নামকরণ করা হয়েছিল স্থানীয় মাতৃদেবীর ড্যাশ নাম অনুসারে। স্থানীয় মাতৃদেবী কোন মাতৃদেবী? তিনি হচ্ছেন পম্পা দেবী। পম্পা দেবীর নামানুসারে কিন্তু হাম্পি শহরের নামকরণ করা হয়েছে। বিদেশি প্রযুক্তি চুক্তিতে উচ্চ অগ্রাধিকার শিল্পে স্বয়ংক্রিয় অনুমতি প্রদান করা হয় ড্যাশ পর্যন্ত, কত টাকা পর্যন্ত? না হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা পর্যন্ত প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণের ধারণার প্রবর্তক কি? ক্ষুদ্র ঋণের ধারণার প্রবর্তক হচ্ছেন মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে? লিঙ্গ অনুপাত সর্বোচ্চ
কোন রাজ্য? না হচ্ছে কেরালা। বোথ ফিট অন দ্য গ্রাউন্ড, নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী? বোথ ফিট অন দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে ডেভিড ব্যাকহ্যাম। ডেভিড ব্যাকহ্যামের আত্মজীবনী। আর লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার শিল্প উন্নয়নের উপর জোর দেওয়ার কারণ ছিল না? পঞ্চবার্ষিক কি পরিকল্পনা উন্নয়নে জোর দেওয়ার কারণ ছিল না, নিচের কোনটি? সেটা হচ্ছে শিল্পের উচ্চ বিনিয়োগের প্রয়োজন হয় না। শিল্পে উচ্চ বিনিয়োগের প্রয়োজন হয় না। বাকি যেগুলো দেখে নাও, শিল্প আধুনিকরণের উৎসাহিত করে, শিল্প সামগ্রিক সমৃদ্ধি প্রচার করে, আর শিল্প কৃষির চেয়ে বেশি স্থিতিশীল কর্মসংস্থান প্রদান করে। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে, এখনও লাইক করছো না কেন? কেন লাইক করছো না? তো অবশ্যই শেষে গিয়ে লাইকটা করে দাও, এবং অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সারটা যারা করোনি করে দাও। আর যারা নতুন রয়েছো, ক্লাসটাকে লাইক করবে, সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, মনে রাখবে টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু সবাইকে যুক্ত হতে হবে। যুক্ত হলে তোমরা কিন্তু এখানেই পিডিএফ পাবে, পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। তো এখনও যারা চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও।